চলতি অর্থ বছর যে অর্থ বছরের বাজেটটা ঘোষণা করা হলো 2024-25 অর্থ বছরের এই সময়ে আমাদের আসল টাকা পরিশোধের চাপ বাড়তে শুরু করবে, কারণ গ্রেস পিরিয়ডগুলো অধিকাংশ মেগা প্রকল্পেরই শেষ হয়ে যাচ্ছে। 2026-এর মধ্যে ম্যাক্সিমাম মেগা প্রকল্পের যে গ্রেস পিরিয়ড ছিল, অর্থাৎ আসল পরিশোধের চাপ যেটা এতদিন আমাদের উপরে ছিল না, সেই চাপটা আমাদের উপরে এসে পড়বে। ততদিন পর্যন্ত অবশ্য এই অর্থনীতি, এই সরকার কিভাবে টেনে নিয়ে যাবে সেটাই একটা প্রশ্ন। আসলে এই অর্থনীতি টিকবে কিনা দেশের অর্থনীতি, সেটা যথেষ্ট প্রশ্ন আছে সেই জায়গায়। আমাদের দেয়া 100 টাকার মধ্যে থেকে 22 টাকা সুদ পরিশোধে ব্যয় হবে এবং 17 টাকার বেশি পরিশোধ হবে ভর্তুকিতে, অর্থাৎ প্রায় 37.5% টাকা, অর্থাৎ 100 টাকার মধ্যে প্রায় 38 টাকাই সরকার তার অলিগারদের পকেটে তুলে দেওয়ার জন্য যে ব্যবস্থাগুলো রয়েছে সেখানে খরচ করবে। অর্থাৎ লুটের জন্য এই টাকাটা জনগণের পকেট থেকে নেওয়া হবে। পাশাপাশি সরকার যেটা করেছে, আপনি যদি বৈধভাবে টাকা উপার্জন করেন তাহলে আপনাকে সর্বোচ্চ 30% পর্যন্ত কর দিতে হতে পারে। বৈধ আয়ের ক্ষেত্রে সর্বোচ্চ 30% পর্যন্ত আপনাকে কর দিতে হবে, কিন্তু আপনার কাছে যদি ব্ল্যাক মানি থাকে তাহলে আপনি 15% কর দিয়েই আপনার ব্ল্যাক মানি সাদা করতে পারবেন। কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে মাত্র 15% করের মাধ্যমে, কিন্তু আপনি যদি বৈধভাবে টাকা উপার্জন করেন সেক্ষেত্রে আপনাকে 30% পর্যন্ত কর দিতে হতে পারে। আপনার কাছে যদি অবৈধ সম্পদ থাকে, জমি, ফ্ল্যাট কিংবা যদি বাড়ি থাকে, সেখানে আপনি সামান্য কিছু কর দিয়েই আপনি সেটাকে বৈধ করে নিতে পারবেন। এই সুযোগগুলো এই বাজেটে রাখা হয়েছে। অর্থাৎ সৎ মানুষের জন্য এই বাজেটে কিছু নাই, সাধারণ মানুষের জন্য এই বাজেটে কিছু নাই। এখানে সরকার তার অলিগার্ক লুটপাটকারীদের জন্যই, দুর্নীতিবাজদের জন্য এই বাজেটটা তৈরি করেছে। সংসদে 2024-25 অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেট যেহেতু অনেক বড় একটা বিষয়, তাই একটা ভিডিওতে এটা নিয়ে কথা বলা সম্ভব না। বাজেটের আলাদা আলাদা অংশ নিয়ে আমি কয়েকটা ভিডিওতে কথা বলবার চেষ্টা করব। আজকের ভিডিওতে আমরা খুব সহজ ভাষায় বোঝার চেষ্টা করব এই বাজেটের ইফেক্ট একজন সাধারণ মানুষের উপরে কিভাবে পড়বে, আমার উপরে কিভাবে পড়বে, আপনার উপরে কিভাবে পড়বে। সরকার আমাদের উপরে কি কোনো বোঝা চাপাতে চাইছে, নাকি যেভাবে মূল্যস্ফীতি বেড়েছে সেটা কমানোর কোনো উদ্যোগ আছে? এই বিষয়গুলো খুব সহজে আজকের ভিডিওতে বোঝার চেষ্টা করব। পাশাপাশি আমি বাজেটের উপরে নিশ্চয়ই লিখবো, আমার কলামগুলোর লিঙ্ক আমি আমার চ্যানেলে দিয়ে দিব, আমার লেখাগুলো আপনারা সেখান থেকে পড়ে নিতে পারেন। আমরা যদি খুব সহজ ভাষায় বলি, তাহলে এই বাজেটের মাধ্যমে, বাজেটটা যদি বাস্তবায়ন করে সরকার, তাহলে একজন সাধারণ মানুষের, আমার আপনার একজন সাধারণ মানুষের কষ্টার্জিত উপার্জনের 100 টাকা থেকে 40 থেকে 45 টাকা নিয়ে যাবে সরকার। 40 থেকে 45 টাকা নিয়ে যাবে। একটা উদাহরণ থেকেই আমরা সরকারের অ্যাটিটিউডটা বুঝতে পারবো। আমরা মোবাইলে কথা বলি, কল রেট এবং ইন্টারনেট ব্যবহার করি, অর্থাৎ মোবাইলের যে কোনো সেবার ক্ষেত্রে সরকার যে ভ্যাট এবং সম্পূরক শুল্ক বসিয়েছে, তাতে 100 টাকা রিচার্জ করলে ভ্যাট এবং সম্পূরক শুল্ক কেটে নেওয়ার পর 69 টাকা 35 পয়সা আমরা ব্যবহার করতে পারবো। অর্থাৎ 30 টাকা 65 পয়সা, 100 টাকায় 30 টাকা 65 পয়সাই সরকার কেটে নেবে। এটাই সরকারের অ্যাটিটিউড। এটা সকল ক্ষেত্রে সরকার এই অ্যাটিটিউডটা দেখিয়েছে এবং সরকার কোথাও ট্রিক্স করার চেষ্টা করেছে। একটা ছোট্ট উদাহরণ দেই, যেমন সুইচ, সকেট ও হোল্ডার ইত্যাদি উৎপাদনের কাঁচামাল আমদানিতে শুল্ক কমানো হয়েছে। 5% থেকে করা হয়েছে 1%। কাঁচামাল আমদানিতে 5% থেকে শুল্ক কমিয়ে 1% করা হয়েছে, কিন্তু এখানে আবার 15% ভ্যাট আরোপ করা হয়েছে। অর্থাৎ আপনি কাঁচামাল আমদানি করবেন, কাঁচামাল আমদানি করবার পর আপনি যে প্রোডাক্টটা তৈরি করবেন, তৈরি হবার পর তার উপরে আবার 15% ভ্যাট যুক্ত হবে। তার মানে এখানে 4% কমানো হয়েছে আমদানি শুল্ক, কিন্তু আবার 15% ভ্যাট আরোপ করা হয়েছে। মানে 11% সরকার বেশি নেবে আপনার কাছ থেকে। একজন গ্রাহক, যিনি ভোক্তা, যিনি সেই সুইচটা কিনছেন কিংবা সকেট কিনছেন, হোল্ডার কিনছেন, তাকে 11% বেশি দিয়ে কিনতে হবে। এভাবেই সরকার আমাদের কাছ থেকে অতিরিক্ত শুল্ক, অতিরিক্ত ভ্যাট আদায় করার জন্যই এই বাজেটটা ঘোষণা করা হয়েছে। সরকার চাপে আছে, অর্থনৈতিক একটা মহা বিপর্যয়ের মধ্য দিয়ে বাংলাদেশ যাচ্ছে, কিন্তু সেই ব্যাপারে সরকারের কোনো ধরনের উদ্বেগ নেই, কারণ মেগা প্রকল্পে মেগা খরচ সেটা তারা জারি রেখেছে, সেটা তারা করবে। ঋণ করে হলেও সেটা তারা করবে। ঘাটতি রাখা হয়েছে, ঘাটতি বাজেট যেটা করা হচ্ছে সেটা অভ্যন্তরীণ সোর্স, অর্থাৎ বাংলাদেশের ব্যাংকগুলো থেকে সরকার ঋণ নেবে, বিদেশ থেকে তারা ঋণ নেবে এবং এই ঋণের পরেও, এই ঋণ করার মধ্য দিয়েও তারা মেগা প্রকল্পগুলো চালু রাখবে, কারণ মেগা প্রকল্পে মেগা লুটের ব্যবস্থা আছে এবং এই মেগা লুটের সুযোগ তৈরি করে দিয়ে সরকার তার খুঁটি, তার অলিগারদের সন্তুষ্ট রাখার চেষ্টা করবে, কারণ অবৈধভাবে ক্ষমতায় থাকতে তার এই ক্ষমতার খুঁটিগুলোকে অসন্তুষ্ট করা যাবে না। এই কারণে জনগণের পকেট কেটে মেগা প্রকল্পগুলো চালু রাখা, এমনকি নতুন নতুন প্রকল্প হাতে নেওয়ার পরিকল্পনা করছে সরকার। এই বাজেটে সেটাই ঘোষণা করা হয়েছে। এমনকি আপনি যদি ব্যাংকে টাকা রাখেন, ব্যাংকে টাকা রাখার ক্ষেত্রে জমাকৃত টাকার উপরেও আবগারি শুল্ক বাড়ানো হয়েছে।
সরকারের আয় ব্যয়ের হিসাবটা আমরা একটু দেখি। প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 5,41,000 কোটি টাকা। 5,41,000 কোটি টাকা। এর মধ্যে এনবিআর আদায় করবে 4,80,000 কোটি টাকা, এনবিআর বহির্ভূত খাত থেকে 15,000 কোটি টাকা এবং কর ব্যতীত প্রাপ্তির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 46,000 কোটি টাকা। এনবিআর জনগণের কাছ থেকে 4,80,000 কোটি টাকা আদায় করবে, এই লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। কিছুক্ষণ আগে যে মোবাইল রিচার্জের কথা বলছিলাম, 100 টাকা রিচার্জ করলে সেখান থেকে সরকার 30 টাকা 65 পয়সা নিয়ে যাবে, 30 টাকা 65 পয়সা নিয়ে যাবে। এরপরেও আপনি যে 100 টাকা যে রিচার্জ করলেন ওটা আপনার ইনকাম ছিল, ওই আয়ের উপরেও আপনাকে আবার বছর শেষে কর দিতে হবে, ট্যাক্স দিতে হবে। এবং এগুলো যদি যোগ করা হয় তাহলে দেখা যাবে সরকার 100 টাকা থেকে আমাদের কাছ থেকে 40 থেকে 45 টাকায় নিয়ে যাচ্ছে। এখানে বলা হচ্ছে অনুদান ছাড়া বাজেট ঘাটতি ধরা হয়েছে 2,56,000 কোটি টাকা। 2,56,000 কোটি টাকা বাজেট ঘাটতি, অর্থাৎ আয়ের চেয়ে ব্যয় বেশি। তবে অনুদান সহ সামগ্রিক ঘাটতি দাঁড়াবে 2,51,000 কোটি টাকা। 2.5 লাখ কোটি টাকা ঘাটতি বাজেট। এই ঘাটতিটা তারা মেটাবে। 1,27,200 কোটি টাকা বৈদেশিক ঋণ নেওয়া হবে। 1,27,200 কোটি টাকা বৈদেশিক ঋণ নেওয়া হবে। এই ঋণের বোঝাও চাপবে জনগণের উপরে। এছাড়া অভ্যন্তরীণ খাত থেকে ঋণ নেওয়ার লক্ষ্য মাত্রা ধরা হয়েছে 1,60,000 কোটি টাকা। 1,60,000 কোটি টাকা। এর মধ্যে ব্যাংক ব্যবস্থা থেকে নেওয়া হবে 1,37,500 কোটি টাকা, যেখানে বাংলাদেশের ব্যাংকগুলো এখন প্রায় দেউলিয়া হওয়ার পথে। প্রত্যেকটা ব্যাংকে তারল্য সংকট চলছে এবং ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে প্রতিদিন ধার করে চলছে। এই অবস্থায় বাংলাদেশের ব্যাংকগুলো থেকে 1,37,000 কোটি টাকা সরকার নেবে, 1,37,500 কোটি টাকা। তার মানে ব্যাংকে আরো বেশি মাত্রায় তারল্য সংকট দেখা দিবে। ব্যাংক বহির্ভূত খাত থেকে ঋণ নেওয়ার লক্ষ্য ধরা হয়েছে 23,400 কোটি টাকা। এর মধ্যে সঞ্চয়পত্র বিক্রির লক্ষ্যমাত্রা একটা ধরা হয়েছে। 2024-25 অর্থ বছরে বাজেটে ঋণের সুদ পরিশোধের ব্যয় ধরা হয়েছে 1,13,500 কোটি টাকা। 1,13,500 কোটি টাকা ঋণের সুদ পরিশোধের জন্য ধরা হয়েছে। নতুন করে আবার ঋণ নেওয়া হবে বিদেশ থেকে 1,27,000 কোটি টাকা এবং দেশের ব্যাংকগুলো থেকে 1,37,000 কোটি টাকা। বাকি ঋণ নেওয়া হবে ব্যাংক বহির্ভূত বিভিন্ন খাত এবং সঞ্চয়পত্র বিক্রির মাধ্যমে। তার মানে আগামী বছর গিয়ে আবার আমাদের সুদ পরিশোধের পরিমাণ আরো বাড়বে, কারণ সরকার ঋণ করে দেশ চালানোর চেষ্টা করছে। টাকা ছাপিয়ে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন দিয়েছে সরকার এবং বিদেশি ঋণ এখন $100 বিলিয়ন ছাড়িয়ে গেছে এবং বিদেশি ঋণের চাপ, বিদেশি ঋণ পরিশোধের চাপ কিভাবে আসছে সামনের দিনে সেই বিষয় নিয়ে আমি আমার চ্যানেলেও বেশ কয়েকবার কথা বলেছি। কারণ এখন পর্যন্ত আমরা কিন্তু মেগা প্রকল্পগুলোতে যে ইনভেস্টমেন্ট করেছে বিদেশ থেকে, আমরা যে ঋণগুলো নিয়েছি সেগুলোর শুধুমাত্র সুদ পরিশোধ করছি। এই সুদ পরিশোধ করতে গিয়েও আমরা $5 বিলিয়ন সুদের কিস্তি পরিশোধে ব্যর্থ হয়েছে এবং আগামী বছর থেকেই চলতি অর্থ বছর, যে অর্থ বছরের বাজেটটা ঘোষণা করা হলো 2024-25 অর্থ বছরের এই সময়ে আমাদের আসল টাকা পরিশোধের চাপ বাড়তে শুরু করবে, কারণ গ্রেস পিরিয়ডগুলো অধিকাংশ মেগা প্রকল্পেরই শেষ হয়ে যাচ্ছে। 2026-এর মধ্যে ম্যাক্সিমাম মেগা প্রকল্পের যে গ্রেস পিরিয়ড ছিল, অর্থাৎ আসল পরিশোধের চাপ যেটা এতদিন আমাদের উপরে ছিল না, সেই চাপটা আমাদের উপরে এসে পড়বে। ততদিন পর্যন্ত অবশ্য এই অর্থনীতি, এই সরকার কিভাবে টেনে নিয়ে যাবে সেটাই একটা প্রশ্ন। আসলে এই অর্থনীতি টিকবে কিনা দেশের অর্থনীতি, সেটা যথেষ্ট প্রশ্ন আছে সেই জায়গায়। তারপর আমরা যদি ধরে নেই সেই জায়গা পর্যন্ত আমরা গেলাম, 2024-25 অর্থ বছরটা পার করে আমরা 25-26 অর্থ বছরে যদি আমরা প্রবেশ করতেও পারি, তখন গিয়ে আমাদের উপরে ঋণের সুদ এবং আসল পরিশোধের যে চাপটা তৈরি হবে, সেটাই দেশের অর্থনীতি কোনোভাবেই চাপটা নিতে পারবে। সরকারের অ্যাটিটিউড হলো তারা জনগণের মাথার উপরে ঋণের বোঝা চাপিয়ে মেগা প্রকল্পগুলো কন্টিনিউ করবে। তারা বিভিন্ন ভর্তুকির নামে তার নিজের মানুষদের, অলিগারদের পকেটে যে হাজার হাজার কোটি টাকা তুলে দেয়, যে লক্ষ কোটি টাকা তুলে দেয়, সেই প্রক্রিয়াটা অব্যাহত থাকবে। আমাদের দেয়া 100 টাকার মধ্যে থেকে 22 টাকা সুদ পরিশোধে ব্যয় হবে এবং 17 টাকার বেশি পরিশোধ হবে ভর্তুকিতে, অর্থাৎ প্রায় 37.5% টাকা, অর্থাৎ 100 টাকার মধ্যে প্রায় 38 টাকাই সরকার তার অলিগারদের পকেটে তুলে দেওয়ার জন্য যে ব্যবস্থাগুলো রয়েছে সেখানে খরচ করবে। অর্থাৎ লুটের জন্য এই টাকাটা জনগণের পকেট থেকে নেওয়া হবে। পাশাপাশি সরকার যেটা করেছে, আপনি যদি বৈধভাবে টাকা উপার্জন করেন তাহলে আপনাকে সর্বোচ্চ 30% পর্যন্ত কর দিতে হতে পারে। বৈধ আয়ের ক্ষেত্রে সর্বোচ্চ 30% পর্যন্ত আপনাকে কর দিতে হবে, কিন্তু আপনার কাছে যদি ব্ল্যাক মানি থাকে তাহলে আপনি 15% কর দিয়েই আপনার ব্ল্যাক মানি সাদা করতে পারবেন। কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে মাত্র 15% করের মাধ্যমে, কিন্তু আপনি যদি বৈধভাবে টাকা উপার্জন করেন সেক্ষেত্রে আপনাকে 30% পর্যন্ত কর দিতে হতে পারে। আপনার কাছে যদি অবৈধ সম্পদ থাকে, জমি, ফ্ল্যাট কিংবা যদি বাড়ি থাকে, সেখানে আপনি সামান্য কিছু কর দিয়েই আপনি সেটাকে বৈধ করে নিতে পারবেন। এই সুযোগগুলো এই বাজেটে রাখা হয়েছে। অর্থাৎ
সৎ মানুষের জন্য এই বাজেটে কিছু নাই, সাধারণ মানুষের জন্য এই বাজেটে কিছু নাই। এখানে সরকার তার অলিগার্ক লুটপাটকারীদের জন্যই, দুর্নীতিবাজদের জন্য এই বাজেটটা তৈরি করেছে।